এনসিপির মতো নেতারাও চাঁদা তুলে, বিএনপির মতো দলও চাঁদা তুলে, শিবিরের লোকজন আপনার ওই যে প্রকাশ্যে নারীকে লাথি মারে, তারপরে হচ্ছে সেখানে ওই হয়, তাহলে আমাদের ভরসাটা কোথায়? কোন দিকে তাকাবে মানুষ? আর মানুষের কথা কে চিন্তা করছে? কত মানুষকে দিয়ে রাজনীতি করবেন? তাহলে এখানে জনগণের সংস্কার, শিক্ষার সংস্কার নাই, খাদ্যের সংস্কার নাই, চিকিৎসার সংস্কার নাই, মানুষের অধিকার। একটা ইনস্টিটিউশনকে আপনি ফাঁকা করার কথা। আমি থানায় যাব, আমার একটা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমি থানায় যাব, থানায় যাওয়ার জন্য আমার কোনো নেতাকে ফোন ঘুরানো লাগবে না, আমি ডিরেক্ট পুলিশের কাছে যে আমার সেবা চাবো, এটা আমার অধিকার হওয়ার কথা ছিল। এই সংস্কার হয়েছে? এই যে দেখেন লেয়ারে লেয়ারে নেতৃত্ব ছিল, আজকে নেতা কোথায়? কোন দলে কোন নেতা আছে? নেতা কই? দেশের নেতৃস্থানীয় মানুষ কোথায়? এই নেতৃত্বের সংকট যতক্ষণ না সমাধান না করতে পারবেন, রাষ্ট্রের উন্নতি হওয়া সম্ভব না। এক তারেক জি এখন বাংলাদেশের সকল মানুষের একমাত্র হোপে পরিণত হয়েছে, কারণ মানুষের হাতে কোনো অপশন নাই। হি ইজ দ্য ওয়ান এন্ড অনলি পারসন যার দিকে মানুষ তাকায় আছে। আপনি যে এই যে সংস্কারের গল্পটা বলছেন, আমার কাছে এই পুরো সংস্কারের প্রজেক্টটাই হচ্ছে একটা পলিটিক্যাল রেটরিক। আর পলিটিক্যাল রেটরিক আপনি সংস্কার করতেন, কোনো সমস্যা ছিল না। আগে আমার জানমাল ঠিক করতেন, আগে আমার দিন আনি দিন খাওয়া ঠিক করতেন। আমার চালের দামের কেজি কত এখন? চালের কেজিটা কত এখন? আমি কি আমার যিনি রিক্সা চালাচ্ছেন, আমার যিনি এই যে এখন যে ছিনতাই এত বেড়েছে, তাই না? ছিনতাই হঠাৎ করে বাড়লো কেন? শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে ছিনতাই বাড়ে না। একজন নির্বিজ্ঞান হিসেবে আমি জানি শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে কিন্তু ছিনতাই বাড়ে না। ছিনতাই কিন্তু বাড়ে আপনার দেশের বেকার সমস্যা বাইরে গেলেও ছিনতাই বাড়ে। মানুষ যে কাজ করতো সেটা করতে পারছে না, সেটার জন্য ছিনতাই বাড়ে। ইচ্ছা করে মানুষ পলিটিক্যালি ঝামেলা পাকানোর জন্য ওখানকার মানুষগুলা কি করে দেওয়া হয়েছে? ছিনতাই বাড়ছে। এত অস্ত্র 5ই অগাস্টের পরে থানাগুলাতে হয়েছে, সে অস্ত্র উদ্ধার হয়েছে? সে অস্ত্রগুলো কি উদ্ধার হয়েছে? থেকে বললো আইএসপিআর থেকে না, কতগুলো অস্ত্র 80% অস্ত্র, বাট সেটা অনেকে বলছে যে সেটা কি ধরনের অস্ত্র সেটা তো আমরা জানি না। ভালো তো, 80% অস্ত্র উদ্ধার করার পরে এই যে বললাম যে দেশীয় চাপাতির কথা, যে আমিও নিউজটা কিছুক্ষণ আগে দেখেছি। আগে ছিনতাইকারী ছিনতাই করে হলো দৌড় মারতো, এখন ছিনতাইকারী জামা কাপড় খুলে নিয়ে যায়। মানে ছিনতাইকারীদের বিনোদনের এখন অভাব নেই, সে জামা কাপড় পর্যন্ত ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটা কেন হয়েছে? তার কারণ হচ্ছে এখানে নানা সুবিধাভোগী শ্রেণী এই পুরা প্রকল্পের সাথে যুক্ত হয়েছে। সেখানে আপনার এমন কোন যে সদ্য এনসিপির মতো নেতারাও চাঁদা তুলে, বিএনপির মতো দলও চাঁদা তুলে, শিবিরের লোকজন আপনার ওই যে প্রকাশ্যে নারীকে লাথি মারে, তারপরে হচ্ছে সেখানে ওই হয়, তাহলে আমাদের ভরসাটা কোথায়? কোন দিকে তাকাবে মানুষ? আর মানুষের কথা কে চিন্তা করছে? মানুষের কথা কে চিন্তা করছে? আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, আপনি জানেন এই যে প্রবাসীদের নিয়ে যে আলাপটা আপনি শুরু করলেন, আমাকে প্রশ্নটা করেন নাই। একটা কথা বলি, প্রবাসীদের নিয়ে আপনার আলাপটার মূল আলাপ হয়েছে যে প্রবাসীরা কি ভোটার হবে কি ভোটার হবে না। প্রবাসীদের জীবনে আর কোনো সুযোগ সুবিধার দরকার নেই? খালি ভোটার হবে কি ভোটার হবে না সেটাই প্রবাসী জীবনের একমাত্র সংকট নাকি? কোন প্রবাসীরা যে এই কথাটা বলেছে? আমি তো বিদেশে ছিলাম, আমি যেখানে যে দেশে ছিলাম সেখানে তো বাংলাদেশের কোনো নাই, এম্বাসিও নাই। আমি নিউজিল্যান্ড থেকে পিএইচডি করেছি। কখনো করতে গেলে আমাদের ক্যানবেরা থেকেই করতে হতো। তো কোনোদিন কোনো প্রবাসীর কথা কি এখানে শোনা হয়েছে? প্রবাসীর জীবনে কোনোদিন আপনি বাইরে যান, যে দেখেন কত প্রবাসী কত বিপদে পড়ে, সে কি বাংলাদেশ এম্বাসি থেকে একটা সুযোগ সুবিধা কিছু পায়? এগুলো নিয়ে কোনো আলাপ শুনছেন? না, এগুলো নিয়ে আলাপ নাই। আলাপ কি? প্রবাসী ভোট হবে কি ভোট হবে না। আর কত মানুষকে নিয়ে রাজনীতি করবেন? তাহলে এখানে জনগণের সংস্কার, শিক্ষার সংস্কার নাই, খাদ্যের সংস্কার নাই, চিকিৎসার সংস্কার নাই, মানুষের অধিকার। একটা ইনস্টিটিউশনকে আপনি ফাঁকা করার কথা। আমি থানায় যাব, আমার একটা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমি থানায় যাব, থানায় যাওয়ার জন্য আমার কোনো নেতাকে ফোন ঘুরানো লাগবে না, আমি ডিরেক্ট পুলিশের কাছে যে আমার সেবা চাবো, এটা আমার অধিকার হওয়ার কথা ছিল। এই সংস্কার হয়েছে না? হয় নাই তো। তাহলে এই যে সংস্কার, এই সংস্কার যদি শুধু পলিটিক্যাল সংস্কার হয়, তাহলে শুধু নির্বাচনকে কালক্ষেপণ না করে নতুন নির্বাচিত যে গভর্নমেন্ট আসবে তাকে বরঞ্চ এই শর্ত আরোপ করে থাকবে, আপনারা পলিটিক্যাল সংস্কারটা কন্টিনিউ করবেন। তাহলে আমাদের হবে, মানুষকে একটু শান্তি দেন, বাংলাদেশের মানুষকে শান্তি দেন। আরেকটা কথা আমি বলে শেষ করব, বাংলাদেশের সবচেয়ে বড় সংকট বাংলাদেশের নেতৃত্বের সংকট। কথাটা মনে রাখবেন, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিতে, বাংলাদেশের যে কোনো পলিটিক্যাল পার্টিতে নেতার যে একটা ভিশন থাকে, নেতার যে একটা
দূরদর্শিতা থাকে, নেতাকে যে চিন্তা করতে হয়, এই যে লিডারশিপ, 1971 সালে 4-5 লেয়ারে লিডারশিপ ছিল। 1971 সালে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, 4 নেতা বলেন, তারপরে ভাসানী বলেন, তারপরে আপনি এসে আমাদের জিয়াউর রহমান বলেন, এই যে দেখেন লেয়ারে লেয়ারে নেতৃত্ব ছিল। আজকে নেতা কোথায়? কোন দলে কোন নেতা আছে? নেতা কই? দেশের নেতৃস্থানীয় মানুষ কোথায়? এই নেতৃত্বের সংকট যতক্ষণ না সমাধান না করতে পারবেন, রাষ্ট্রের উন্নতি হওয়া সম্ভব না। এক তারেক জি এখন বাংলাদেশের সকল মানুষের একমাত্র হোপে পরিণত হয়েছে, কারণ মানুষের হাতে কোনো অপশন নাই। হি ইজ দ্য ওয়ান এন্ড অনলি পারসন যার দিকে মানুষ তাকায় আছে। কিন্তু এটা কোনো হতে পারে না। একটা রাষ্ট্র গঠন করলে আপনাকে মাল্টি লেয়ার্স অফ লিডার্স তৈরি করতে হবে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো অর্থে যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা এই মুহূর্তে সমস্যা সমাধান চাই। আমাদের জনগণরা ভালো নাই, দেশটা ভালো নাই। একটা বছর অনেকটা সময় অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, মানুষের জীবনমান অনেক নিচে নেমে যাচ্ছে, ইকোনমির অবস্থাও কিন্তু ভালো না, অভ্যন্তরীণ বাইরের বিনিয়োগের অবস্থাও কিন্তু ভালো না, দেশটা ভালো নাই। আর দেশটা যখন ভালো থাকে তখন আসলে আপনি দিন শেষে আপনি তো এই দেশেরই নাগরিক, তাই না? কাজে এইটা আমাদের বোঝাটা খুবই জরুরি যে আমার দেশ ভালো না থাকলে আমি আপনি ভালো থাকতে পারবো না, এতটুকুই।